আমি বিয়েটা করতে চাই না সারহান ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন প্লিজ। অরিত্রিকা লাল টুকটুকে শাড়ি পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মনটা আজ বড্ড বেশি খারাপ। তার মনের গহীনে যেন অমাবস্যার ন্যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ভেতরে ভেতরে মন খারাপের ঝুলি যেন মরছে পড়ছে হৃদয়ে। এক দৃষ্টিতে উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে আকাশের পানে। কারণটা হলো বিবাহ। মেয়েদের জীবনটা আসলে অদ্ভুত। কখন জীবন পাল্টে যায় বোঝা বড়ই কঠিন। অরিত্রিকা বেশ কিছুক্ষণ পরেও সারহানের কোনো উত্তর না পেয়ে আকাশ পান হতে চোখ নামিয়ে সামনের দিকে শুভ্র পাঞ্জাবি পরিহিত গম্ভীর শ্যাম পুরুষটির দিকে দৃষ্টিপাত করল। সে আজ অনেকটাই সাহস সঞ্চার করে কথাগুলো বলেছে, কিন্তু তখন খেয়াল করেনি সারহান ফোনে কারোর সাথে কথা বলা ব্যস্ত। সে যে কষ্ট করে কথাগুলো বলেছে শুনেছে কি মানুষটি? হয়তো শোনেনি। সারহান এখনও ফোনে কথা বলেই যাচ্ছে কারোর সাথে। মুখশ্রী গাম্ভীর্য ভাব থাকলেও ভীষণ রেগে আছে তা অস্পষ্ট বুঝতে পারল অরিত্রিকা। কপালের রক টান টান হয়ে আছে। অরিত্রিকা দূর হতে কথা শুনে বুঝলো পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে। হয়তো আবারও অন্য দলের মানুষের সাথে মারামারি করেছে। এ আর নতুন কি, প্রায় দিনই তার দিনের শুরু হয় এসব কাহিনী নিয়ে। অরিত্রিকার অপছন্দের তালিকায় রাজনীতি একদম শীর্ষ অবস্থানে। মারপিট, খুন, রাজনীতিবিদ এরাই তার অপছন্দের শীর্ষে অন্তর্ভুক্ত। এসব ভেবেই ভারাক্রান্ত মনে দীর্ঘশ্বাস ফেলল। সারানের মেজাজ বেশ গরম, মুখশ্রী গম্ভীর, চোয়াল অতিশয় শক্ত, কপালে তীব্র বিরক্তির ছাপ স্পষ্ট। ছাদের অপর পাশ ফিরেই ফোনে কথা বলা ব্যক্তিকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোদের বলেছিলাম একা কোনো কাজ করতে যাবি না, অথচ তোরা আমায় না বলে ওই তালুকদার সাহেবকে শিক্ষা দিতে গিয়েছিলি। সময় মতো আমি আরও লোক না পাঠালে কি হতো বুঝতে পারছিস? অপর পাশ হতে কারো মিয়ে যাওয়া কণ্ঠস্বর শোনা গেল, আর হবে না ভাই, পরবর্তীতে আপনার প্ল্যান অনুযায়ী কাজ করব। সারহান বিগড়ে যাওয়া মেজাজে বলল, মনে থাকে যেন। ঠিক আছে ভাই। সারহান কল কাটার পরপরই অরিত্রিকার দিকে শান্ত আর শীতল চাহনিতে তাকালো। দেখলো লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজে মলিন মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে অরিত্রিকা। ভ্রু কুচকে গেল তার। এমন সাজ দেখেও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে, বরং বিরক্তি বোধ করলো একটু। ভরাট কণ্ঠে জানতে চাইল, বিয়ে কেন করবি না? ছেলে পছন্দ হয়নি? অরিত্রিকার এই ভরাট কণ্ঠ শুনে প্রাণ যায় যায় অবস্থা। একটু আগে সাহস করে যে কথাটা বলেছে এখন তার উত্তর দিতেই যেন গলা শুকিয়ে আসছে। শান্ত চাহনি যেন রক্ত হিম করে দিচ্ছে। কণ্ঠনালী হতে যেন কথাই বের হচ্ছে না। অরিত্রিকা কিছুটা ভয় দমিয়ে নিজেকে শান্ত করলো। সারহানের মুখপানে পূর্ণ দৃষ্টি ফেলে মলিন মুখে করুণ সুরে বলল, সারহান ভাই, আমি চাইছি না এই মুহূর্তে বিয়ে করতে। আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। আপনি প্লিজ মা বাবাকে বলুন আমার জন্য বিয়ে না দেয়। সারহান অরিত্রিকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা মনে পড়তেই ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করলো, মেডিকেলের রেজাল্ট তো 2 দিন আগে দিয়েছে, নিশ্চয়ই চান্স পাসনি। তাই তো চাচা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর কি বলে নিজের পায়ে দাঁড়াতে চাস? এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? অন্যের পায়ে? সারহানের কথা শুনে অরিত্রিকার মুখ গোমরা হয়ে গেল। অপমানে মুখটা থমথমে হয়ে গেছে তার। শুকনো মুখখানা আরও শুকনো হয়ে গেল। 2 দিন আগে তার মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চান্স পায়নি। আসলে অ্যাডমিশনের জন্য তেমন সিরিয়াসভাবে পড়েনি। না পড়লে কি আর চান্স পাওয়া যায়? যায় না। এই কারণেই বিয়ে নামক ঝড়ের কবলে এইটুকু বয়সে পড়তে হয়েছে। অরিত্রিকা সারহানের করা অপমান সাইডে রেখে মুখ গোমরা করেই বলল, মেডিকেলের চান্স পাইনি দেখে বিয়ে দিয়ে দিবে? এবার চান্স পাইনি তো কি হয়েছে, পরের বার আবার অ্যাডমিশন দিব, তখন দেখবেন চান্স পেয়ে যাব। সারহান অরিত্রিকার এমন কথায় কিছুটা বিরক্ত হলো। এ মেয়ে জীবনে কবে সিরিয়াস হবে? বিরক্ত বোধ নিয়েই ধমকে বলল, বিয়ে করবি না আমায় কেন বলছিস? চাচাকে গিয়ে বল। অরিত্রিকা কিঞ্চিত চমকালো, চোখ দুটো ছলছল করে উঠল তার। করুণ সুরে বলল, আমি আব্বুকে বলেছিলাম কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ। আব্বুকে আপনি বলুন না, আপনার কথা তো শোনে। আপনি বুঝিয়ে বললে আব্বু আমার বিয়ে দেবে না। সারহান নীরব চোখে অরিত্রিকার অশ্রুভোজা চোখের দিকে তাকালো। মেয়েটার নেত্রপল্লব হতে গড়িয়ে পড়ছে অশ্রু। অশ্রুতে দুগাল ভিজে যাচ্ছে। মুখশ্রী লাল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে। সারহান বুঝলো এর আগে অরিত্রিকা কান্নাকাটি করেছে। সারহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, বিয়ে করবি না অথচ শাড়ি পরে সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে আছিস, আবার বলছিস বিয়ে করার ইচ্ছে নেই? অরিত্রিকা আহত সুরে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি শাড়ি পরতে চাইনি, আম্মু জোর করে পরিয়ে দিয়েছে। এখনও 5টা বাজেনি। আপনি আব্বুর সাথে কথা বলুন, ওরা যেন না আসে। সারহানের ফোন বেজে চলেছে। এখনই পার্টি অফিসে যেতে হবে তার, জরুরি মিটিং আছে। সারহান অরিত্রিকাকে ব্যস্ততা দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার জরুরি পার্টি অফিসে যেতে হবে। আর বিয়েটা যখন করতে চাচ্ছিস না, উপযুক্ত কারণ দেখিয়ে চাচাকে বিয়ে না করার কথাটা বলিস। আমি চাচাকে কিছু বলতে পারবো না, আসছি। অরিত্রিকা আহত চোখে সারহানে চলে যাওয়া দেখল। তার মনে হলো এতটা পাষাণ কেন সারহান ভাই? চাইলেই তো পারত তার বিয়েটা ভেঙে দিতে, অথচ দিল না। ভাবতেই চক্ষু হতে অশ্রুর ফোঁটা গাল বেয়ে পড়তে লাগলো। তার কষ্ট দ্বিগুণ হয়ে উঠল। অরিত্রিকা এবছর মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল। পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে চান্স পায়নি। এতেই কষ্ট হয়েছে অরিত্রিকার বাবা আজমল চৌধুরীর।
রাগের কারণে অরিত্রাকে বিয়ে দিতে চাইছেন এই মুহূর্তে। অরিত্রিকা ফায়রুজ চৌধুরী বাড়ির সকলের কাছে সবচেয়ে আদরের ছোট সদস্য। সবসময় আদর যত্নে থাকলেও অরিত্রিকার বাবা পড়াশোনার বিষয়ে খুবই কঠোর। আজমল চৌধুরী আর সাথী বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। অরিন অরিত্রিকার বড় বোন। তার বছর দুয়েক আগে বিয়ে হয়ে গেছে। আশা চৌধুরী আর তানিয়া বেগম দম্পতির বড় সন্তান শাহরান ইদায়াত চৌধুরী। তাদের আরও একটা ছেলে আছে, তার নাম সাদাত আস্তাব চৌধুরী। সাদাত আর অরিত্রিকা সমবয়সী। সাদাত অরিত্রিকার চেয়ে 6 মাসের বড়। অরিত্রিকার বড় বাবার ছেলে সারহান। তাদের বংশের অধিকাংশ সদস্য রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে সারহানও রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে। আরেকটা কারণও আছে, তা হলো ভার্সিটিতে পড়াকালীন সময়ে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিল। কিরে অরিত্রী, একা এই অবেলায় ছাদে দাঁড়িয়েছিস কেন? আম্মু তোকে নিচে খুঁজে চলেছে। অরিন অরিত্রাকে সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে খুঁজতে এসেছে। অরিত্রিকা তখনও নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। চারিপাশের কোনো কিছুই তার খেয়ালে নেই। সে তো তার ভাবনায় বিভোর হয়ে আছে। অরিন বোনের কোনো সাড়া শব্দ না পেয়ে এগিয়ে গেল। দেখল মেয়েটা কান্না করতে ব্যস্ত। অরিন বোনের চোখের পানি নিজে হাতে মুছিয়ে দিয়ে আদরে সুরে বলল, এই পাগলি কাঁদছিস কেন? এখনও তো বিয়ে হয়নি। দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? অরিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকার ভাবনার ছেদ ঘটল। সে অশ্রুসিক্ত নয়নে বোনকে বলল, তুই জানিস না আপু, আমি লুকিয়ে শুনেছি আজ দেখতে আসলেই অ্যাক্ট করিয়ে রাখবে। আব্বু আম্মু বলছিল কাল রাতে আমি তাদের কথা শুনতে পেয়েছিলাম। শাহরান ভাই এতটা পাষণ্ড কেন? সে তো আব্বুকে বলে বিয়েটা ভাঙতে পারত, অথচ তেমন কিছুই করলো না। আমি কতবার বললাম তবুও উনি গুরুত্ব দেয়নি, উল্টো আমায় ঝাড়ি দিয়ে চলে গেলেন। অরিন কি বলবে ভেবে পাচ্ছে না। সেও জানে আজ পাত্রপক্ষ দেখতে আসলে অরিত্রিকা রাগ করিয়ে রাখা হবে। সেই কারণে কাল বিকেলে সে এসেছে। মা বাবাকে বুঝিয়েছে যেন এখনই বিয়ে না দেয়, কিন্তু আজমল চৌধুরীর এক কথা মেয়েকে বিয়ে দিয়েই ছাড়বেন। অরিন হতাশা নিয়ে চলে এসেছিল আর কিছু না বলেই। অরিন অরিত্রাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে হঠাৎ কিছু একটা মনে করে জানতে চাইল, কিছু মনে করিস না, জানিস তো শাহরান ভাই কেমন রাগচটা, গম্ভীর স্বভাবের। আমাদের কথা শোনার টাইম নেই ওনার। আর বলতো, বিয়ে না করার কারণ কি শুধু পড়াশোনা করবি এটা, নাকি অন্য কারণও আছে? কারোর সাথে প্রেম করিস না তো আবার? অরিত্রিকা এতক্ষণে কাঁদতে থাকলেও তার মেজাজ বিগড়ে গেল এমন কথায়। রাগ মিশ্রিত মুখে দাঁতে দাঁত চেপে অরিনকে বলল, আমি প্রেম করলে তুই জানতিস না? আর প্রেম করলে আমি এখন এখানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতাম? শাহরান ভাই এসব জেনেও আমার হাত পা আস্ত রাখতো? অরিন বুঝলো তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে অপরাধী নয়, বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম তোর জীবনে কেউ হয়তো আছে, তাই এইভাবে মরা কান্না করছিস। এবার চল নিচে যাই, না হলে মা খুন্তি নিয়ে চলে আসবে। অরিত্রিকা বোনের কথা শুনে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। অরিন দৌড়ে পিছু যেতে যেতে বলল, আরে আসতে যা, এইভাবে শাড়ি পরে কেউ জোরে হাঁটে? চৌধুরী বাড়িতে যেন ছোটোখাটো বিয়ের আমেজ লেগেছে। বাড়ির সকলে অতিথি আপ্যায়নের বন্দোবস্ত করেছে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্না ব্যস্ত। তাদের সাথে হাত চালিয়ে কাজ করছেন অরিত্রিকার ছোট ফুপি ইসমা বেগম। আজই সকালে আজমল চৌধুরীর কল পেয়ে মেয়েকে সাথে করে নিয়ে এসেছেন তিনি। ঘড়িতে এখন 4:10। অরিত্রিকা মুখ ভার করে নিজ রুমে বসে আছে। তার পাশে বসে আছে তার ছোট ফুপির মেয়ে ইষ্টা। ইষ্টা মুখটা গম্ভীর করে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্কে নানা ধরনের ভাবনা ঘুরপাক খাচ্ছে। এই মুহূর্তে সাদাত কিছুটা দূরে চেয়ারে বসে চিপস খাচ্ছে আর অরিত্রাকে আর ইষ্টাকে পর্যবেক্ষণ করছে। অন্য সময় হলে এই দুজন বাড়ি মাথায় করে রাখত, অথচ আর দুজনে নিশ্চুপ হয়ে আছে। ইষ্টাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো অরিত্রিকা। সে গরম চোখে বলল, আমার দিকে এভাবে হাবাগোবার মতো তাকিয়ে আছিস কেন? আগে কি আমায় দেখিসনি? ইষ্টা অরিত্রিকার 2 মাসের বড়। দুজনই একসাথে মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল, তবে কেউ চান্স পায়নি। পরবর্তী আর একটাই উপায় খোলা আছে, পাবলিক ভার্সিটি। দুজনে সেখানে অ্যাডমিশন দেবে ভেবেছিল, তার আগে বিয়ের নামক ভাইরাস চেপে ধরল অরিত্রিকাকে। অরিত্রিকার বিরক্ত মাখা কণ্ঠস্বর শ্রবণ হতে নড়ে চড়ে বসল ইষ্টা। মিকে হাসি দিয়ে বলল, আমার ভাবতেই অবাক লাগছে যে মামু মেয়েকে এত ভালোবাসে, সে কিনা রেগে তার কন্যাকে বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুইও বিয়ে করে নিচ্ছিস। আমি শুধু সিঙ্গেল রয়ে গেলাম রে। সাদাত ইষ্টার কথায় তাল মিলালো, দুঃখী মুখ করে বলল, আমিও আছি রে। এই কষ্টে আমার না ওই যে মমতা জাপার গান গাইতে ইচ্ছা করে। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটা যায়। সাদাতের গান শুনে ইষ্টা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাদাতও ইষ্টার সাথে তাল মিলিয়ে হাসছে। অরিত্রিকা এদের কাণ্ডের রেগে আগুন হয়ে গেল। রাগে ইষ্টার পিঠে জোরে সোরে একটা কিল বসিয়ে দিল। ইষ্টা আহ করে আর্তনাদ করে উঠল। তখনই সাদা ধম করে কিলের আওয়াজে হাসি থামিয়ে চুপ করে গেল। সে মার খেতে চায় না। অরিত্রিকা রেগে বলল, আর হাসবি? এদিকে আমি নিজের দুঃখে মরে যাচ্ছি, আর তোরা আমায় নিয়ে মজা নিচ্ছিস। আমারও সময় আসবে এক সময়। এখানে চুপ করে বসে থাক, বেশি কথা বলে রুম থেকে বের করে দেব। ইষ্টা এখনও ব্যথায় মুখ কুঁচকে আছে।
ভালোই লেগেছে পিঠে। সাদাত ভদ্র ছেলের মতো চুপ করে আবারও চিপস খেতে লাগলো, যেন সে কিছুই করেনি। অরিত্রিকার মনটা আবারও অনামিষার ন্যায় অন্ধকার হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। অরিনকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তিনজনই তাকালো সামনের দিকে। অরিন নিচতলা থেকে দৌড়ে দ্বিতীয় তলায় এসেছে। এতেই হাঁপিয়ে গেছে সে। অরিন হাঁপাতে হাঁপাতেই বলল, অরিত্রী, তোর হবু বরকে কারা যেন আমাদের বাড়িতে আসার সময় পথিমধ্যে বেদম পিটিয়েছে। বেচার অবস্থা আশঙ্কাজনক, সিটি হসপিটালে ভর্তি আছে। এখন নিশাতের বাবা কল করেছিলেন। এখন মা বাবা আর বড় মা হসপিটালে গেছে নিশাতকে দেখতে। অরিত্রিকা বোনের মুখে এমন খবর শুনে থ মেরে রইল। মুখ অস্বাভাবিক ভার। তবে এখন তার খুশিতে নাচতে ইচ্ছা করছে। তার মানে আজ বিয়েটা হবে না, কিন্তু না, এখন নাচা যাবে না। মনে মনে আকাশে উঠছে সে। খুশির ভাবাবেগ প্রকাশ করা যাবে না এখন। সাদাত আর ইশারা কথাটা শুনেই অবাক হয়ে গেল। ইশরা তড়িঘড়ি করে জিজ্ঞেস করল, আপু কারা মেরেছে জানতে পেরেছে? না, তবে পুলিশকে জানানো হয়েছে। সেই মুহূর্তে অরিত্রিকার ফোনে মেসেজ এসেছে। সে মেসেজের আওয়াজে ফোনটা হাতে নিতেই দেখলো শারহান ভাই একটা ভিডিও পাঠিয়েছে। তার একটু রাগ হলো। তখন কথা শুনলো না, এখন আবার ভিডিও পাঠাচ্ছে। কিসের ভিডিও এটা? কৌতূহলবশত ভিডিওটি অন করতে চমকে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে পেলে মেয়ে একজনকে বেধড়ক মারধর করছে। সে একজন আর কেউ নয়, তার হবু বর নিশাত। প্রিয় শারহান, আপনাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজের একটা প্রোগ্রামে। প্রথম দেখাতে ক্রাশ খেয়েছিলাম। কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে ভাষণ দিয়েছিলেন। তখন আমি আপনার দিকে অপলকভাবে তাকিয়েছিলাম। আপনার গাম্ভীর্য ভাব, সুদর্শন চেহারা, আপনার ডেম কেয়ার ভাব, আপনার কঠোর ভাবভঙ্গি আমায় মুগ্ধ করেছে। আপনার কথা ভাবতে ভাবতে কত শত রাত নির্ঘুম কাটিয়েছি তার ঠিক নেই। আচ্ছা বলুন তো, আপনি এত হট কেন? মন চায় টুপ করে গিলে ফেলি। আর একটা কথা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ইতি আপনার অজানা প্রেমিকা। শারহান পুরো চিঠিটা কিছুটা উঁচু সুরে পড়ল। তার মুখশ্রী অস্বাভাবিক গম্ভীর। চিঠির এমন ধরন দেখে রাগে জল শক্ত হয়ে এলো তার। শারহানের সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা। তার মুখশ্রী নিচু চিঠির লেখনী শুনেই তার কেমন লজ্জা আর অস্বস্তিবোধ অতলে ডুবে গেছে। ধরা পড়া চোরের মতো মুখ লুকিয়ে আছে সে। চিঠিটা কেন যে শারহানের রুমে রাখতে এসেছিল, নিজের প্রতি রাগ হচ্ছে। সে চোরা চোখে রুমের বাইরে তাকালো। দরজার বাইরে লুকিয়ে থাকা দুজনের পা দেখা যাচ্ছে। এদের জন্যই তো ফেসে গেছে সে। ওই দুজনের প্রতি বেজা বিরক্ত সে। এখন কি যে হবে ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসছে অরিত্রিকার। মনে হচ্ছে শারহান ভাই তাকে ফাঁসিতে ঝুলাবেন। শারহান সরু চোখে অরিত্রিকার দিকে তাকালো। দেখলো ভীতু মুখস্থিতে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে চিঠিটা অরিত্রিকার সামনে ধরে গাম্ভীর্য ভাব নিয়েই বলল, এটা কোথায় পেয়েছিস তুই? অরিত্রিকা একটু চমকালো। সে ভীতু ভীতু চোখে তাকালো শারহানের দিকে। ঢোক গেলে মিনমিন করে বলল, আপনাকে চিঠিটা একজন দিতে বলেছিল, তাই তো নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। শারহানের মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো। সে শক্ত গলায় বলল, পড়াশোনা না করে এসব চিঠি আদান প্রদান করা হচ্ছে? তো আর কজনের চিঠি আদান প্রদানের বাহক হয়েছিস? অরিত্রিকার এহেন কথা শুনে চোয়াল ঝুলে গেল। চোখ বড় বড় হয়ে গেল তার। সে তো এই প্রথম চিঠি আদান প্রদানের বাহক হয়েছে। তাও প্রথমবারই এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হবে তার অজানা ছিল। ভেবেছিল শারহানের রুমে চিঠিটা রেখেই পরাক পার হয়ে যাবে, কিন্তু তার হলো কই। চিঠি রাখতে এসেই তো আগে ধরাটা খেলো। এখন যদি তার বাবাকে শারহান ভাই চিঠির কথা বলে দেয়, তাহলে তো তাকে বাড়ি থেকেই বের করে দিবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে। কি যে বিপদে পড়ল সে। অরিত্রিকাকে অন্য ভাবনায় মত্ত থাকতে দেখে শারহান রণমূর্তি ধারণ করলো। দাঁতে দাঁত চেপে বলল, এতটা অবদ্ধ হয়েছিস? কি জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছিস না কেন? অরিত্রিকা শারহানের রাগে কণ্ঠস্বর শ্রবণ হতেই ভরকে গেল। নিজেকে ধাতস্থ করে মিনমিনে কণ্ঠে উত্তর দিল, এই প্রথম আপনার জন্য চিঠি এনেছি। এমন কাজ আমি আগে করিনি। আমি সত্যি বলছি, আর কখনো এমন হবে না। শারহান রুদ্ধ সুরে বলল, তোকে কে বলেছে মানবতার দেয়াল হতে? আর একদিন যদি এমন কোনো কিছু করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমার রুম থেকে এখনই বেরিয়ে যায়, এক্ষুনি। আমার রুমের আশেপাশেও যেন তোকে আর দেখতে না পাই। অরিত্রিকাকে আর পাই কি। সে শঙ্কিত হয়ে তটস্থ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যেতে নিলেও থেমে পেছনে ফিরে শারহানের দিকে তাকালো। শারহান অরিত্রিকাকে দাঁড়াতে থেকে ভ্রু কুচকে গেল। বিগড়ানো মেজাজে জানতে চাইল, আবার কি? অরিত্রিকা আমতা আমতা করে বলল, না মানে, চিঠিটা আপনি রাখবেন শারহান ভাই? যদি না রাখেন তাহলে আমায় দিন। আপনাকে যে চিঠিটা দিয়েছে তাকে ফেরত দিয়ে দিব। শারহানের মেজাজ পুনরায় বিগড়ে গেল অরিত্রিকার কথা শুনে। সে ধমকে বলে উঠল, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাওয়ার প্রহর শুকুনছিস? অরিত্রিকাকে আর পায় কি। সে শারহানের রুম থেকে জান বাঁচিয়ে কোনো রকমে পালালো। এই বাঘের মুখের সামনে থাকা মানে নিশ্চিত চিবিয়ে খেয়ে নেবে। এতক্ষণ তো
যান হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর একটু হলে অক্কা পেত সে। অরিত্রাকে দৌড়ে বের হতে দেখে সাদা তার ইশরাও পিছু পিছু দৌড়ে গেল। শারহান চিঠিটা তালু দ্বারা পিষ্ট করে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারল। রাগে মাথা দপদপ করে জ্বলছে যেন। অরিত্রিকার এমন কাণ্ডে বিরক্ত সে। মেয়েটা সব দিকে কেমন খামখেয়ালি ভাব। শরীর এলিয়ে সোফায় বসলো সে। এখন রাত ৮টা বাজে। সেই বিকেলে পার্টি অফিসে গিয়েছে, কাজ সেরে এখন ফিরল সে। আবার আরেকটা ঝামেলা নির্মূল করতে হয়েছে। প্রচণ্ড ক্লান্তি অনুভব করছে, ফ্রেশ হওয়া দরকার। শারহান সোফা হতে উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরিত্রিকা রুমে এসেই তার পরিচিত একজনকে কল করেই যাচ্ছে, অথচ কল তুলছে না। এমনি মেজাজ গরম, তার উপর ফোন না তোলা আরও গরম হয়ে গেছে। ভেতরে ভেতরে ফুঁসছে সে। ইশরা আর সাদা চুপচাপ অরিত্রিকার কাণ্ড দেখছে। এখন চুপ থাকাই ভালো, না হলে ঝড় উঠবে। অপর পাশ হতে কল রিসিভ হতে অরিত্রিকার রেগে বলে উঠল, এই শয়তান মাইয়া, তোর জন্য আজ আমি মরতে মরতে বেঁচেছি, আর কোনোদিন তোর কথা শুনে বাঘের খাঁচা যাব না। তিশা অরিত্রীর রাগে কণ্ঠস্বর শুনে চমকে গেল। সে বলল, আরে এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে সোনা? অরিত্রিকার রেগেই বলল, তোর ওই চিঠির জন্য আজ থাপ্পড় খাইনি, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর কখনো তোর কোনো কাজ করে দিব না। তিশা তখনই লাজুক সুরে বলে উঠল, এই আমার চিঠি পড়ে শারহান ভাই কিছু বলেছে তোকে? নিশ্চয়ই জানতে চেয়েছি কে চিঠি দিয়েছে। আমার কথা বলেছিস তো? অরিত্রিকার আবারও মেজাজ চটে গেল। সে নিজেকে স্বাভাবিক করে নিল, তারপর বলল, তোকে সামনে পেলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিত, সাথে আমাকেও। তো এত সাহস কই থেকে এলো রে? হ্যাঁ, আর তুই ওনাকে হট বলেছিস? শারহান ভাইকে তোর টুপ করে গিলে ফেলতে ইচ্ছে হয়? অসভ্য মাইয়া, আমি যদি চিঠিটা আগে পড়তাম তাহলে কখনোই দিতে যেতাম না। কেন, শারহান ভাই তোকে কিছু বলেছে? থাপ্পড় দিতে চেয়েছে, তুই জানিস চিঠিটা আমাকে পড়ে শুনিয়েছে। আমি তো লজ্জায় শেষ, পারছিলাম না মাটি ফাঁক করে ঢুকে যেতে। তুই এত নির্লজ্জ কেন? এসব লিখতে লজ্জা করেনি? তোরে যদি এখন কাছে পাইতাম ঝাড়ু দিয়ে পিটাইতাম। আহা সোনা, রাগ করিস কেন? তোর ওই না কুচু ভাই এত হ্যান্ডসাম যে এগুলোই তাকে নিয়ে ভাবি, তাই চিঠিতেও লিখে দিয়েছি, ওনাকে নিয়ে দিবা স্বপ্ন দেখা বাদ দে। আর কোনোদিন এমন কথা তোর মুখে যেন না শুনি। আমি রাখলাম বলেই কল কাটল অরিত্রিকা। তার মেজাজ খিটখিটে হয়ে আছে। রাত 10টা 15 মিনিট। পরিবারের সদস্যরা সকলে একসাথে খেতে বসেছে। আজমল আর আশা সাহেব খাচ্ছেন আর নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন। তানিয়া বেগম আর সাথী বেগম সবাইকে খেতে দিচ্ছেন। অরিত্রিকার ফুপি বিকেলে বাসায় চলে গেছে। অরিনও শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ে হয়নি তাই তারা গন্তব্যে প্রস্থান করেছে। ইশারা যায়নি। যায়নি বলে ভুল হবে, অরিত্রিকা যেতে দেয়নি। সাদা তার ইশরা এক মনে খেয়েই যাচ্ছে। এদিকে অরিত্রিকার টেনশনে খাওয়া আসছে না। খাবার মুখে নিলেও গলা অবধি নামছে না। সে বারবার চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে, মূলত শারহান আসছে কিনা তা দেখার জন্য। যদি এসে তার বাবাকে চিঠির বিষয়টা বলে তাহলে তো আর শেষ। তানিয়া বেগম অরিত্রিকাকে খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকতে দেখে বলল, কী রে মা, চুপচাপ খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তানিয়া বেগমের কথা শুনে সকলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সিঁড়ির দিকে থেকে চোখ ফিরিয়ে বলল, বড় মা, আমার খেতে ইচ্ছেও হচ্ছে না। কেন, খাবার পছন্দ হয়নি? অরিত্রিকা উত্তর দিবে এমন সময় তার পাশের চেয়ারে ধপ করে কারো বসার আওয়াজ পেল। অরিত্রিকার ছোট্ট সত্তা চমকিত হলো। সে পাশে তাকাতেই দেখতে পেল শারহানকে। শারহান এখনো গম্ভীর হয়ে আছে। এদিকে অরিত্রিকার চিন্তা যেন মাথায় চড়ে বসেছে। এই মানুষটা না সবার সামনে চিঠির কথা বলে বসে। সাথী বেগম শারহানকে খাবার তুলে দিতে লাগলো। শারহানের আজ খেতে ইচ্ছে হচ্ছে না, তাই সাথী বেগমকে হাত থামিয়ে বলল, আর দিও না চাচি। সাথী বেগম একটু অবাক হয়ে বলল, এত কম খাবার খাবি আজ? আজ খেতে ইচ্ছে হচ্ছে না। সাদাত খাওয়া থামিয়ে বলল, ভাই, তোমার আর অরিত্রির আজ কি হয়েছে বলো তো? দুজনেই খেতে চাইছো না? কথাটা শুনে শারহানের কপাল কুঁচকে গেল। সে সরাসরি দৃষ্টি ফেলল অরিত্রিকার পানে। অরিত্রিকা এতক্ষণ শারহানের দিকে তাকিয়েছিল। শারহান তাকানোতে সে তখনই চোখ নামিয়ে ফেলল। তানিয়া বেগম তরকারি দিতে দিতে বললেন, তোদের যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাপু। একজন তো সে কখন থেকে ভাত নেড়েই যাচ্ছে, মুখে তুলছে না, আর আরেকজন এসে বলছে অল্প খাবে। সাদাত ভাত চিবুতে চিবুতে বলল, অরিত্রিকা তো তার বিয়ে না হওয়ার শোকে খাচ্ছে না। তো ভাই, তুমি কেন খাচ্ছ না? তোমার কি গার্লফ্রেন্ড ভেগে গেছে? অরিত্রিকা কথাটা শুনতে সাদাতের দিকে কটমটে দৃষ্টিতে তাকালো। রাগে নাকের পাটাতন ফুলছে। সাদাত দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়ায় মনোযোগী হলো। শারহান সাদাতের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, জবান বেশি চলছে তাই না? তো কয়েকদিন আগে যেন তোকে কার সাথে বাইকে ঘুরতে দেখলাম? সাদাত এই কথা শুনে বিষম খেলো। জোরে জোরে কাশতে লাগলো। তানিয়া বেগম দৌড়ে ছেলের কাছে গিয়ে পিঠ নেড়ে দিতে লাগলো। কয়েকদিন আগে সাদা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটাই শারহান দেখেছে। এখন তার ভাই আস্ত রাখবে না। কেন যে শারহানকে খোঁচা দিতে গিয়েছিল? আরশাদ সাহেব বিরক্তি নিয়ে বললেন, এসব কি শুরু করেছো তোমরা? ভুলে যেও না আমরা তোমাদের গুরুজন। শারহান আর কিছু না বলে চুপচাপ খাওয়া শুরু করলো। আজমল সাহেব শারহানকে উদ্দেশ্য করে বলল, তুমি তো শুনেছ নিষাদকে কারা যেন মেরেছে? শারহান নির্লিপ্তভাবে উত্তর দিল, শুনেছি বিকেলে।
তোমায় একটা কাজ করতে হবে, যারা মেরেছে তাদের খুঁজে বের করতে হবে। পুলিশ তো এখনো কিছু সুরাহা করতে পারলো না। ঠিক আছে, আমি আমার লোকদেরকে বলে খোঁজ নিতে বলছি। ঠিক আছে। অরিত্রিকা শাহরানের কথা শুনে চোখ বড় বড় করে শাহরানের দিকে তাকালো। তার চোখে মুখে অবাকতার রেশ। এই মানুষটাই তো নিষাদকে তার লোক দিয়ে মেরেছে, অথচ ভাব করছে যেন কিছুই জানে না। তো ধুরন্ধর মিথ্যাশ্রী মানুষ কেমনে হয়? এই মানবকে না দেখলে সে জানতেই পারতো না। দেখো কেমন করে খাচ্ছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ভাবতে মুখ বাঁকালো অরিত্রিকা। নিষেধকে আজ কেন মেরেছেন শাহরান ভাই? ওনার সাথে আপনার কিসের শত্রুতা আমায় বলবেন? অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল সামনে দণ্ডায়মান গম্ভীর শ্যাম পুরুষটির থেকে। কৌতূহলবশত নিষাদকে কেন মারা হয়েছে জানতে এসেছে। এতটুকু বলতেই যেন ভয়ে কণ্ঠ জড়িয়ে আসছে তার। তবুও মনে সাহস নিয়ে অবাধ্য কাজ সাধন করল সে। শাহরান পরিচিত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই কান থেকে ফোন সরিয়ে পেছনে ঘুরে কঠোর চোখে তাকালো। সামনে অরিত্রিকাকে ভীতু চাহনিতে তাকিয়ে থাকতে দেখল। দেখা মাত্র ভ্রু কুঁচকে গেল শাহরানের। শাহরান, আমার কথা শুনতে পাচ্ছ? কাল সকাল 10টায় পার্টির সকলের সাথে মিটিং আছে তোমার। তুমি ঠিকানা অনুযায়ী চলে এসো সময় মতো। ফোনের অপর পাশ হতে ভেসে আসছে কারো কণ্ঠস্বর। শাহরান আবারও ফোন কানের কাছে নিয়ে বলল, সময় মতো পৌঁছে যাব। এখন একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা হবে আজাদ সাহেব। ফোনের অপর পাশ হতে কল কাটার ধ্বনি ভেসে এলো। শাহরান ফোনটি ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিজের সোফায় গায়ে লিয়ে বসে পড়ল। শাহরান ভরাট কণ্ঠে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? অরিত্রিকা দমে গেল, সাহসিকতা দেখিয়ে উত্তর দিল, আপনি নিষেধকে কেন মেরেছেন জানতে এসেছি। শাহরান মুখ বাঁকিয়ে হেসে বলল, বাহ, বিয়ে না হতেই এত দরদ। তাহলে বিকেলে বিয়ে ভাঙার কথা কেন বললি? আপনি আগে বলুন নিষাদকে কেন মেরেছেন? শাহরানের মুখশ্রী কঠিন হলো। সে কঠোর সুরে বলল, আমি আমার কাজের জবাবদিহি কাউকে দিতে পছন্দ করি না। আর তোর মুখ থেকে যদি নিষাদের নাম আর একবার শুনি, তখন দেখিস আমি কি করি। শাহরানের হঠাৎ ভাবাবেগের পরিবর্তন হওয়ায় অরিত্রিকা ভয় পেল। আর নিষাদের কথা জানতে চাওয়াতে রেগে গেল কেন শাহরান ভাই? অরিত্রিকার হিসাব মিলাতে ব্যর্থ হল। অরিত্রিকা মন খারাপ করে নিজ রুমের বেলকনিতে বসে আছে। শূন্য দৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন আকাশে তাকিয়ে আছে সে। মন খারাপের কারণ হলো শাহরান। রাতে কেন যে ওই রক্তটা মানুষটার রুমে গিয়েছিল, নিষাদের কথা বলাই উচিত হয়নি। ওই নিষাদের কথা নিয়েই তো অপমান করেছে। সে ভেবে পায় না তার আর ওই রক্তটা মানুষটির এত কিসের শত্রুতা। সবসময় মুখ গম্ভীর করে রাখে। আচ্ছা, শাহরান ভাই কি হাসতে জানে না? কবে যে হেসেছে তাও তার মনে নেই। কবে যে একটু ভালো করে কথা বলেছে তাও মনে পড়ছে না। মাঝে মাঝে এসব ভেবে খুব মন ভার হয় অরিত্রিকার। একটু ভালো করে কথা বলে কি এমন হয়? সে কি খুব খারাপ মেয়ে নাকি? তার মনে পড়ে যখন শাহরান আগে ভার্সিটির হলে থাকতো। ভার্সিটি থেকে বাড়ি কাছে হলেও তেমন বাড়িতে থাকতো না। আসলো 2-1 দিন থেকে চলে গেছে। শাহরান কখন বাড়ি আসতো অরিত্রিকা খেয়াল করতো না, কারণ সে হয়তো স্কুলে থাকতো নয়তো কলেজে। শাহরানের সাথে তেমন একটা কথাও হতো না। অরিত্রিকার মনে হতো শাহরান তাকে এড়িয়ে চলছে। সরাসরি চোখাচোখি হলেও যে যার মতো পাশ কাটিয়ে চলে এসেছে। পড়াশোনার পাট চুকিয়ে 1 বছর ধরে শাহরান এই বাড়িতে থাকছে। এখান থেকে রাজনীতির সাথে যুক্ত আছে। এই 1 বছরে শাহরান তাকে শাসন করেছে। খুব কম সময়ই ভালোভাবে কথা বলেছে। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাঁজে তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙ্গুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে, বলিনি তো আমি তোমার মুখের হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি। আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবী। সুমধুর মেয়েলি কণ্ঠস্বরের গান শাহরানের কর্ণকুহরে প্রবেশ করছে অনেকক্ষণ ধরে। শাহরান নিজ রুমের বেলকনিতে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। এমন সময় সুরেলা গলায় কারো গান শুনে কিছুটা কৌতূহলী হয় সে। কথা বলা শেষ করে আশেপাশে তাকায়। তার এই কণ্ঠস্বর ভীষণ চেনা, তবু বুঝতে পারছে না কে গান গাইছে। তার রুমের বেলকনি থেকে কিছুটা দূরে আরেকটা বেলকনি দৃশ্যমান। সেখান থেকে ভেসে আসছে গান। গানে মিশে আছে অভিযোগ, বিষাদের সুর। বেলকনিতে মেয়েলি অবয়ব অস্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা অরিত্রিকা রুমের বেলকনি। তবে কি অরিত্রিকা গান গাইছে? সে আরও মনোযোগী হয়ে গানটা শুনতে লাগলো। সে বুঝলো এটা অরিত্রিকার কণ্ঠস্বর। তবে কি অরিত্রিকার মন খারাপ? এর মাঝেই গান থেমে গেছে, তবু অরিত্রিকা ওখানেই বসে আছে। মন খারাপ করে আছিস কেন? আর কাকে নিয়ে গানের মাঝে অভিযোগ জানাচ্ছিস? শাহরানের কণ্ঠস্বর শীতল। অরিত্রিকা শাহরানের শীতল কণ্ঠস্বর শুনতে কিঞ্চিত চমকালো। সে অশ্রুসিক্ত চোখ হাতের উল্টো পিঠে মুছে পাশের বেলকনিতে তাকালো। তাকিয়ে দেখলো শাহরান দাঁড়িয়ে আছে। তবে লাইট অফ থাকায় অবয়ব বোঝা যাচ্ছে না তেমন। অরিত্রিকা মলিন হেসে উত্তর দিল, কাকে নিয়ে অভিযোগ করব? আমার তো অভিযোগ করার মানুষ নেই, আর না আছে অভিযোগ শোনার মানুষ। মন খারাপ ছিল তাই ভাবলাম গান গিয়ে একটু নিজের মনটা হালকা করি। বড় হয়ে গেছি তো, এখন আর কাউকে মন খারাপের কারণ বলতে ইচ্ছে করে না।
সারান অরিত্রিকার মুখে বড়দের মতো কথার ধরন দেখে বেশ অনেকটি অবাক হলো। যে মেয়ে আজও তার রুমে গিয়ে উদ্ভট পাগলামি করলো, সে এই অল্প বয়সে ম্যাচিউর হয়ে গেল। সারান একটু ভেবে শান্ত কণ্ঠে বলল, আমি বকেছি বলে মন খারাপ করেছিস? অরিত্রিকা মিথ্যা বলল, আপনি তো আমায় প্রায় সময়ই বকেন। আমি কি কখনো মন খারাপ করে থেকেছি? হুম, করিনি। আজ কেন করব বলুন তো? সারান বুঝলো অরিত্রিকা তাকে কিছু বলবে না। সে আর জোর করে জানতে চাইল না। তপ্ত শ্বাস ফেলে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পর, রাত জাগলে শরীর খারাপ করবে। অরিত্রিকা বিমর্ষ গলায় একটু হেসে বলল, আপনি সব সময় আমায় ভালোর জন্য বকেছেন, তবুও কেন যেন আপনার রূঢ় আচরণে মন খারাপ হয়। আপনি কি জানেন, অনেক দিন পর আপনি স্বাভাবিক শান্তভাবে কথা বলেছেন আমার সাথে। বহুদিন পর। এভাবে সবসময় বললেই তো পারেন। সারান অরিত্রিকার কথা শুনে বিস্মিত হলো। এই মেয়ে এটাও মনে রাখে সে কবে শান্তভাবে কথা বলেছে। আগে কখনো তার শাসন বারো নিয়ে কখনো কথা বলেনি, তবে আজ করেছে। কেমন যেন গোলমেলে লাগছে তার কাছে। অরিত্রিকা ইতিমধ্যে তার রুমে চলে গেছে। সারান বেলকনি থেকে চোখ ফিরিয়ে নিল। দৃষ্টি তার বাইরে অনামিসাময় পরিবেশের দিকে। আজ রাতটা খুবই অন্ধকারাচ্ছন্ন। সারান পার্টি অফিসে বসে কিছু রাজনৈতিক নেতাদের তথ্য সম্পর্কে অবগত হচ্ছে। রাজনীতিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। কে কখন পিঠ পিছে ছুরি চালিয়ে দেয় তা বলা যায় না। কয়েক মাস পর ইলেকশন আছে। একজন গণ্যমান্য এমপির হয়ে সে কাজ করছে। সেই এমপি হলো রাজশাহীর এমপি, নাম মোহাম্মদ আজাদ শেখ। সারহান ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত। রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা চলাকালীন সময়ে রাজনীতিতে তার অবাধ বিচরণ ছিল, আর এখনও আছে। তার বাবা চাচাও রাজনীতিতে যুক্ত আছেন, তবে সারহান তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। সারহান, তোর সাথে দুজন দেখা করতে এসেছে। আবিরের কণ্ঠস্বর শুনেই সারহান দরজার দিকে তাকালো। সে ইশারায় আবিরকে ভেতরে আসতে বলল। আবির সারহানের ইশারা করা দেখে ভেতরে প্রবেশ করলো। সারহান জানতে চাইল কে এসেছে। আবির গায়ে এলিয়ে চেয়ারে বসে বলল, তোর বোনেরা এসেছে। সারহানের ভ্রু যুগল কুঁচকে গেল। সে বলল, কোন বোন? আমার কোনো বোন নেই, তুই জানিস না? আবির ঠোঁট এলিয়ে হেসে বলল, তোর চাচাতো বোন আর ফুফাতো বোনের কথা বলছি। কথাটা শুনে সারহানের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ভেতরে আসতে বল ওদের। ওনাকে আর যেতে হবে না, আমরাই এসে পড়েছি। কথাটি বলতে বলতে অফিসে ঢুকলো ইশরা। সাথে অলিত্রিকাও আছে। তারা অনেকটা হাঁপিয়ে গেছে। দুপুরের এই কাঠফোঁটা রোদে বেরিয়ে মস্ত বড় ভুল করেছে দুজন। সারহান আকাশি রঙা থ্রি পিস পরিহিত অরিত্রিকার দিকে তাকালো। ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। ঘরমাক্ত হয়ে আছে পুরো মুখ। দেখে অসুস্থ মনে হচ্ছে। সে তাই দেখে বলল, এই অসময়ে তোরা কোথায় গিয়েছিলি? আর অরিত্রী কিছু হয়েছে? ইশরা অরিত্রিকাকে একটা চেয়ারে বসিয়ে দিল। সে দু হাতে মাথা ধরে মুখশ্রী নিচু করে রইল। ইশরা ব্যস্ত ভঙ্গিতে বলল, ভাইয়া বলছি, আগে আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করুন। অরিত্রিকার মাথা ঘুরছে। সারহান কথাটা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। ব্যতিব্যস্ত ভঙ্গিতে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। তারপর বলল, এই নে পানি। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, খাবারের ব্যবস্থা কর। দুপুরে হয়তো না খেয়ে বেরিয়েছে, তাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। আবির সারহানের কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, এখানে নিয়ে আসবো? ইশরার সংবাদপত্র নিয়ে অরিত্রাকে বাতাস দিতে লাগলো। অরিত্রিকা দুর্বল চিত্তে হাত বাড়ালো সারহানের হাত থেকে পানি নেওয়ার জন্য। তার হাত এখনও কাঁপছে। সারহান অরিত্রিকার হাত কাঁপছে দেখে শান্ত স্বরে বলল, আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা হাত নামিয়ে দুর্বল চোখে সারহানের দিকে তাকালো। সারহান অরিত্রিকার সামনে পানির গ্লাস ধরে ইশারা করলো খাওয়ার জন্য। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো ইশারা অনুসরণ করে গ্লাসে চমক দিল। পানি খাওয়া হতেই গ্লাস থেকে মুখ সরিয়ে নিল অরিত্রিকা। সারহান হাতে থাকা গ্লাসটি টেবিলে রাখলো। এসির রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল, এখন ভালো লাগছে? অরিত্রিকা সারহানের কথা শুনে শুধু মাথা দুলে হ্যাঁ বলল শুধু। ইশরা অরিত্রিকার পাশে চেয়ার নিয়ে বসলো। এর মাঝে কেটে গেছে কিছুক্ষণ। সারহান নিজ চেয়ারে বসে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই না খেয়ে বেরিয়েছিস। সময় দেখেছিস? 3টা বেজে গেছে। বাইরে এত রোদ, আবার না সময় মতো না খেলে অসুস্থ হয়ে যাস। এতটা কেয়ারলেস কেন তুই? ইশরা একটু ঘাবড়ে গেল। এখন আবার বকবে নাকি? অরিত্রিকা মাথা উঁচিয়ে সারহানের দিকে তাকালো। ঠোঁট ভিজিয়ে বলল, আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, জানতাম না এতটা দেরি হয়ে যাবে। সকাল থেকে শরীর খারাপ লাগছিল। আম্মু জোর করে পাঠিয়েছিল, তাই আসতে হলো। আপনার পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছিল, তাই এজন্য এসেছি, না হলে আসতাম না। তাদের কথোপকথনের মাঝে আবির খাবার নিয়ে হাজির হলো। আবির সারহানকে উদ্দেশ্য করে বলল, খাবার কই রাখবো? টেবিলে রাখ। আবির খাবারগুলো টি টেবিলে রাখলো। রেখে সারহানকে বলল, আচার সাহেব তোর সাথে দেখা করতে চাইছে এই মুহূর্তে, হয়তো কোনো ঝামেলা হয়েছে। মজনুকে গাড়ি বের করতে বল, আমি আসছি। ঠিক আছে বলেই আবির চলে গেল। সারহান অরিত্রিকার দিকে তাকিয়ে ইশরাকে বলল, টেবিলে খাবার আছে, অরিত্রিকাকে খাইয়ে দে। আমি আবিরকে বলে দিচ্ছি তোদের গাড়িতে করে পৌঁছে দিবি।
শাহরান উঠে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। অরিত্রিকা শাহরানের দিকে তাকিয়ে দুর্বল চিত্তে বলল। শাহরান ব্যস্ত ভঙ্গিতে কাগজপত্র গুছাতে গুছাতে বলল, না, খাওয়ার সময় পাইনি। খাবার খেয়ে যান, আপনার তো কোনো খাবার টাইমে ঠিক নেই। শাহরান পাঞ্জাবির পকেটে ফোন পুরে কাগজপত্র হাতে নিয়ে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। তারপর ভরাট কণ্ঠে বলল, আমার সময় নেই, আমার এমপি মহোদয়ের সাথে মিটিং আছে, যেতে হবে। অরিত্রিকা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, অল্প খেয়ে যান। শাহরান নিবৃত দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, পরে খেয়ে নিব, সময় নেই। অরিত্রিকা বলল, আপনি যেহেতু চলে যাচ্ছেন, আমরা থেকে কি করব? আমরা চলে যাব, গাড়ির ব্যবস্থা করে দিন আমাদের। শাহরানের ভ্রু কুঁচকে গেল। সে সন্ধিহানি দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না একটু আগে অসুস্থ ছিলি, এখন তোর অসুস্থতা ঠিক হয়ে গেছে? আমি এখন ঠিক আছি, আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিন। শাহরান কিছু একটা ভেবে বলল, চল আমার সাথে, তোদের বাসায় রেখে তারপর যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নিশাদ হসপিটালের বেডে শুয়ে আছে। তার হাত পা ব্যান্ডেজে মোড়ানো, কপালেও ব্যান্ডেজ করা, শরীরের কিছু অংশে কালশিটে পড়ে গেছে। নিশাদের কেবিন ফাঁকা। তার মা বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেছেন। দরজা খট করে আওয়াজ হতে নিশাদ দরজার দিকে তাকালো। তখনই দরজা খুলে প্রবেশ করলো তার অতি পরিচিত মুখের মানুষটি। দেখা মাত্রই মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো নিশাদের। পরিচিত মুখের মানুষটি প্রবেশ করলো কেবিনে, তার মুখে ফিচেল হাসি রেখা। নিশাদ অগ্নি দৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? মানুষটি হাসলো, হেসে এগিয়ে আসতে আসতে বলল, তুই মার খেয়ে হসপিটালে অ্যাডমিট আর আমি আসবো না? আমি তো তোর বিপদের সময় সব সময় পাশে থাকি, তাই এবারেও পাশে থাকার জন্য এসেছি। আমার সাথে মশকরা করছিস? আরে না, তোর সাথে কি আমার বন্ধুত্বের সম্পর্ক? আমি আর তুই একে অপরের শত্রু। আমার এই অবস্থার জন্য তোর হাত নেই তো? শারহান চেয়ার টেনে আয়েসি ভঙ্গিতে বসে মুখশ্রী শক্ত করে বলল, একদম ঠিক, আমি তোর এই অবস্থা করেছি। এর পরের বার আমার নজরে পড়লে কথা বলার অবস্থাও থাকবি না। শারহান নিজের রুমে ডিভানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। সন্ধ্যার পর থেকে এতক্ষণ একটানা কাজ করে যাচ্ছে সে। সামনে ইলেকশন, কাজের চাপটা একটু বেশি। ঘাড়টা কেমন ধরে আসছে, ঘাড়ের একপাশে টনটনে ব্যথা অনুভূত হচ্ছে তার। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। সে ল্যাপটপ বন্ধ করে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 10:05। শারহানের ক্লান্ত শরীর, সারাদিন চারদিকে দৌড়াদৌড়ি করতে করতে কখন সময় পার হয়ে যায় বুঝতেই পারেনি সে। তার উপর আরেক ঝামেলা নিষাদ। এইটাই এখন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন আর একটু মারা উচিত ছিল, এখনও যেন মন ভরছে না। শারহান, আসবো? আজমল সাহেবের কণ্ঠস্বর শুনে শারহান ডিভান থেকে দাঁড়িয়ে বলল, আসুন চাচা। আজমল সাহেব শারহানের রুমে ঢুকলেন গম্ভীর মুখে। শারহান তা পরখ করলো, হয়তো কোনো বড় ঝামেলা বেঁধেছে, সেই কারণে এসেছেন। শারহান আজমল সাহেবকে বলল, বলুন। আজমল সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আমি বসতে আসিনি, তোমার সাথে জরুরি কথা ছিল। শারহান আজমল সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, জি বলুন। আজমল সাহেব চোখে চশমা ঠেলে গম্ভীর মুখে জানতে চাইলেন, তুমি নিষাদকে মেরেছ? শারহান নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি হয়তো ভুলে গেছো অরিত্রিকার সাথে নিশাদের বিয়ের কথা চলছে। বিয়েটা সেদিনই হতো, কিন্তু তুমি মাঝপথে নিশাদের গাড়ি আটকে কয়েকজনকে দিয়ে পিটিয়েছো। এটা কী ধরনের অসভ্যতা? আমাদের একটা রেপুটেশন আছে, তা তুমি নিশাদের কাছে শেষ করে দিয়েছো। ভেবেছো এসব কারণে যদি বিয়েটা না হয় কী হবে? শারহানের মাঝে কোনো হেলদোল নেই। সে দায়সারা ভঙ্গিতে বলল, আপনি তো আমায় ভালো করে চিনেন। কোনো কারণ ছাড়া তো তাকে মারিনি, কারণ ছিল বলেই মেরেছি। এর কারণটা আপনাকে পরে বলবো, এখনও সময় আসেনি। আর অরিত্রিকার তো বিয়ে হয়ে যায়নি। ওই নিশাদের থেকে অনেক ভালো ছেলে আছে, খুঁজে দেখুন। এখন আমার মনে হচ্ছে অরিত্রিকা যেহেতু বিয়েটা করতে চায় না, এখন বিয়ে না দেওয়াই উচিত। পড়ালেখা করতে থাকুক, 18 বছর চলছে, সংসারের বুদ্ধি তার মাঝে আসেনি, সব সময় বাচ্চামো করে। আজমল সাহেব কিছুটা সময় নিশ্চুপ থেকে বললেন, ভেবে দেখব। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করলেন। শারহান জোরে একটা শ্বাস ছাড়ল। সে ভেবে পায় না তার চাচা একজন শিক্ষিত মানুষই অবুঝের মতো রাগ করে মেয়ে বিয়ে দেয়। এসব ভাবতে সে হাসল খানিকটা। সব কিছু এত সহজে হয়ে গেলে গেম খেলার মজা কেউই পাবে না। অরিত্রিকা হাতে ফোন নিয়ে বসে আছে, তার মেজাজ বিগড়ে আছে। এদিকে তিশা বারবার কল করে যাচ্ছে, এতেই বিরক্ত অরিত্রিকা। ফোন তুলতে শুরু হয়ে যাবে শারহানের গুণগান। সে ভেবে পায় না অন্যরা এত গুণগান করে, কিন্তু শারহানের কোনো গুণ তার চোখে পড়ে না। তার কাছে মনে হয় শুধু সুদর্শন আর গম্ভীর মানব, যার মধ্যে কোনো ফিলিংস নেই। যন্ত্র মানব একটা। ইশরা নবনীতার পাশে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকার কাণ্ড দেখছে। ইশরা এক টুকরো চিপস মুখে পুরে বলল, আমার খুব ভয় করছে। অরিত্রিকা ভুরকুচকে বলল, কেন? ইশরা কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভুলে গেছিস আজ তোর ওই না হওয়া বরকে যে হাসপাতালে দেখতে গিয়েছিলি? এটা যদি শারহান ভাই জানতে পারে তোর কি হবে বুঝতে পারছিস? সাথে আমাকেও। অরিত্রিকা কথাটা শুনে মুখ বাঁকালো, তারপর বলল, আমি কি ওনাকে ভয় পাই নাকি? ইশরা শুনে বিদ্রুপ করে হেসে বলল, শারহান ভাইয়ের সামনে গেলেই তো হাঁটু কাঁপে তোর। তোর বৃষ্টির সাহস দেখে আমি অবাক হচ্ছি। শারহান ভাইকে চিঠি দিল, আবার ওনার খবর নেওয়ার জন্য বারবার কল করে যাচ্ছে। একেই বলে ভালোবাসা।
অরিত্রিকা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কিন্তু বেশি বকছিস। আরও কিছু ইষ্টাকে বলবে এমন সময় আবারও কল এলো অরিত্রিকার ফোনে। অরিত্রিকার মেজাজ এবার তুঙ্গে, নাম্বারটা অচেনা, তার মানে নাম্বার বদলে কল দিয়েছে তিশা। সে খিচে যাওয়া মেজাজ নিয়ে কল ধরে বলল, তোকে বলেছি না আমায় কল দিবি না, তাও কল কেন দিচ্ছিস? এখন আবার সারান ভাইয়ের খবর নিতে শুরু করেছিস না? সন্ধ্যা থেকে সারান ভাই করে মাথা পাগল বানিয়ে দিচ্ছিস। কি আছে ওই সারান ভাইয়ের মধ্যে? হ্যাঁ, শুধু দেখতে সুন্দর তাই এমন করে উঠে পড়ে লেগেছিস? তোর নজর লেগেই সারান ভাইয়ের পেট খারাপ হবে, আমার কথা মিলিয়ে নিস। এই, চুপ করে আছিস কেন? কথা বল। তোর কথা শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? থাকলে বলে ফেল। অরিত্রিকা সারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে হতবেল হয়ে গেল। সে ফোনটা কান থেকে সরিয়ে সামনে উঁচিয়ে তুলে দেখলো অচেনা নাম্বার। তার মানে এটা সারহানের নাম্বার। অরিত্রিকার ভয়ে গলা শুকিয়ে গেল। এবার তার কি হবে? ইষ্টা অরিত্রিকাকে ঠায় হয়ে বসে থাকতে দেখে গুতা দিয়ে বলল, কি রে, কই হারাইলি? অরিত্রিকা অন্যমনস্ক ভাব নিয়ে বলে উঠল, সারহান ভাইয়ে হারিয়ে গেছি। ইষ্টা মুখে চিপস দিয়ে এই কথা শুনে খুক খুক করে কেসে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলো অরিত্রিকা? সে কি ভুল শুনছে? ইষ্টা অবাক হয়ে বলল, এই তোর মাথা গেছে? কি বলছিস তুই? অরিত্রিকা নড়ে চড়ে বসলো। ভাবলো সে ইষ্টাকে কি বলছে। সে জিভ কেটে কাঁদো কাঁদো সুরে বলল, আরে সারহান ভাই কল করেছে আর আমি ওনাকে তিশা ভেবে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। এখন আমার কি হবে বোন? ইষ্টা সারহানের কথা শুনে মেকে হেসে বলল, কি আর হবে, দুই গালে 4টা থাপ্পড় খাবি। কেন কল করেছে দেখ, না হলে আরও 2টা বিষিও খাইতে পারিস। অরিত্রিকা করুণ চোখে তাকালো ইষ্টার দিকে। ইষ্টা ইশারা করলো কথা বলার জন্য। অরিত্রিকা ঢোক গিলে ফোনটা কানে ধরলো। ধরতে ভেসে আসলো সারানের বাজ খাই আওয়াজ। এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি শুনতে পারি। 5 মিনিটের মধ্যে দেখা করবি আমার সাথে। কথাটা বলে কল কেটে দিল সারান। অরিত্রিকা ফোন হাতে নিয়ে অসহায়ের মতো বসে রইল। সাদাত অরিত্রিকার রুমে এসে ইষ্টাকে মিটিমিটি হাসতে দেখলো। তার পাশে অরিত্রিকাকে থমথমে মুখে বসে আছে। সাদা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এই অরিত্রি, তোর কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছিস কেন? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর এই বজ্জাত ভাইয়ের জন্য। আজ আবার আমায় অপমান করার জন্য ডেকেছে। আমার কপালটাই ফাটা বাস, তা না হলে এত অপমানিত হতাম। সাদাত শুনে দাঁত কেলিয়ে হেসে বলল, এইসব বলিস না। ভাই শুনলে ওই নিষাদের সাথে বিয়ে দিয়ে এখান থেকে তাড়াবে তোকে। তোর ভাইয়ের কাজই তো এমন। আমি বলে দিলাম তোর ভাইয়ের কপালে বউ জুটবে না। বিয়ে করলেও কয়েকদিনের মধ্যে বউ পালাবে জানালা দিয়ে। আমার কপালে বউ জুটবে কি জুটবে না তোকে মতামত জানাতে বলেছি? কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা ইশরা আর সাদার দরজার দিকে তাকালো। তাকাতেই দেখলো কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত সারহানকে। বকে হাত গুজে তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। তিনজনে ভূত দেখার মতো চমকে উঠল। অরিত্রিকার মনে পড়ল কে যেন বলেছিল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অরিত্রিকা এবার তোর কী হবে, কেউ বাঁচাতে পারবে না এই রক্তটা মানুষটি থেকে। কাচুমাচু ভঙ্গিতে জনকে তাকিয়ে থাকতে দেখে সারহান এগিয়ে আসলো। সারান ইষ্টা আর সাদাতকে উদ্দেশ্য করে বলল, অরিত্রিকার সাথে কিছু কথা আছে, তোরা দুজন একটু বাইরে যা। সাদাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো মতে সে ক্যাবলা হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই, এই ইষ্টা চল। ইষ্টাও তড়িঘড়ি করে সাদাতের পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকার ভয়ে রক্ত শীতল হয়ে গেছে। সে চোরা চোখে সারহানকে দেখে বোঝার চেষ্টা করছে রেগে আছে কিনা। সারহান অরিত্রিকার পড়ার চেয়ার টেনে সামনাসামনি দূরত্ব রেখে বসলো। অরিত্রিকার কিছুটা পিছিয়ে বিছানায় উঠে বসলো। সারান শান্ত কণ্ঠে শুধালো, তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাসনি কেন? অরিত্রিকার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভীতিগ্রস্ত হয়ে বলল, যাচ্ছিলাম তো, তার আগেই আপনি এসে গেছেন। সারান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে বলল, আমি যা জানতে চাইবো সব কিছুর উত্তর দিবি, ঠিক আছে? সারহান জিজ্ঞেস করলো, নিষাদকে দেখতে হাসপাতালে কেন গিয়েছিলি? অরিত্রিকা তো এবার শেষ। সামনে মনে হচ্ছে জম বসে আছে তার। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি যেতে চাইনি, আম্মু জোর করে পাঠিয়েছিল। আমি যে ওনার সাথে একটাও কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সারহান নিজেকে শান্ত করে বলল, আমি চাই না নিষাদের সাথে তোর বিয়ে হোক। এটা জেনে রাখ, চাচাও নিষাদের সাথে তোর বিয়ে দেবে না। তাই ওর আশেপাশে যেন তোকে না দেখি, এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। অরিত্রিকা সারহানের দিকে পিট পিটিয়ে চাইল। তার কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না। ওই বেয়াদব ছেলের সাথে বিয়ে হবে না শুনেই মনে মনে সে অনেক খুশিতে খুশিতে 2-1 লাইন হিরো আলমের গান গাইলে মন্দ হয় না, তবে এখন গাওয়া যাবে না, গাইলেই অপমান করবে। সে খুশি হয়ে বলল, ধন্যবাদ সারহান ভাই, এতদিনে আপনি আমার মাথা থেকে ওই নিষাদের নামের প্রেতাত্মাকে নামালেন। বাপরে, জানেন কি লুচো ওই ছেলে? হাসপাতালে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। এই খুশিতে আপনাকে দোয়া করে দিলাম আপনার বউ যেন জানালা দিয়ে না পালায়, আপনার সাথেই যেন সুখে থাকে। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, ইডিয়েট। সারহানের কথা শুনে অরিত্রিকার হাসি খুশি মুখটা চুপসে গেল। সে ভুলে গিয়েছিল সামনে আস্ত এক বদ লোক বসে আছে। এত ন্যাকামি কি করে করিস? মেয়েরা ন্যাকামি করে, জানেন না? আপনি জানবেন কি করে? আপনি তো ছেলে। সারহান রুষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
তার এখন মাথা খারাপ করার ইচ্ছে নেই। এখানে থাকলে নিশ্চিত তার মাথা খারাপ হয়ে যেতে পারে। সানান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউ নিয়ে তোর না ভাবলেও চলবে। আমি যাকে বিয়ে করব সে অন্তত তোর মতো মাথামোটা হবে না। অরিত্রিকার ক্ষুব্ধ হয়ে তাকালো সারহানের দিকে। সারান রুমের বাইরে পদার্পণ করেছে। সব সময় অপমান, সে বলে অপমান সহ্য করছে। এমন অপমান বউকে করলে দুদিনও টিকবে না। অরিত্রিকা আর এ নিয়ে ভাবল না। সে তো খুশি বিয়েটা হবে না, এবার তো গান গাওয়াই যায়। অরিত্রিকা গলা ছেড়ে গাইতে লাগলো, ও বেবি কাম 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 টু মি। নয়ন তালুকদার হসপিটালের কেবিনে বসে আছেন। রাগে ফুঁসছেন তিনি। নিষাদ আদশা হয়ে বসে আছে, তার মুখ থমথমে। সে মনে মনে অনেক চিন্তিত। নয়ন তালুকদার ক্ষুব্ধ হয়ে বললেন, ওই শারহান তোমার কেবিনে ঢুকে কি দিয়ে গেল? আর তুমি কিছু করতে পারলে না? কেবিনে কেউ ছিল না, তাই কিছু বলতে পারেনি। ওই ছেলেকে বিশ্বাস নেই, যদি খুন করে দিত। নয়ন তালুকদার বিরক্ত হলো এমন কথা শুনে। তিনি বললেন, শারহান তোমার পাবলিক প্লেসে কুত্তার মারা মারল, তাও নিজেকে বাঁচাতে পারোনি। আমি ভেবে পাচ্ছি না ওই চৌধুরী বাড়ির মেয়েকে কেন তোমার বিয়ে করতে হবে? মেয়ের কি অভাব পড়েছে? নিষাদ গা গুলিয়ে হাসল। তারপর চোখমুখ শক্ত করে বলল, তুমিও না আবু? এটা ভেবে রাখো, আমি কখনোই কোনো কাঁচা কাজ করি না। এবারও প্ল্যান মতো এগিয়েছিলাম, কিন্তু শারহান সব কিছুতে পানি ঢেলে দিল। আমার মনে হচ্ছে শারহান আমার পরিকল্পনা জেনে গেছে।